আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাণীবিজ্ঞান 2019-20 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা পেয়েছি সেই প্রশ্নটা হলো, কোনটি ভিন্ন গ্রন্থি? প্রশ্নটি হচ্ছে কোনটি ভিন্ন গ্রন্থি। তোমরা জানো যে আমরা এই 2 বছরের শুধু প্রশ্ন পেয়েছি মুখে মুখে শুনে, বাট কোনো অপশন পাইনি। তো সেক্ষেত্রে যে আনসারটা আমরা পেয়েছি যে উত্তর হবে অ্যাড্রেনাল। তো একটু ভালো মতো খেয়াল করো, প্রশ্ন হচ্ছে কোনটি ভিন্ন গ্রন্থি, উত্তর হচ্ছে অ্যাড্রেনাল। আমরা কিন্তু বাকি অপশনগুলো জানি না, তবে গেজ করে নিতে পারি যে বাকি অপশনগুলো কি হতে পারে, এবং এ ধরনের প্রশ্ন কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াও এসে থাকে। আমি একটু পরেই বলছি। খেয়াল করো, ভিন্ন গ্রন্থি বলা হয়েছে কোনটিকে, তার মানে আমরা জানি 4টা অপশন থাকবে, এবং যেহেতু সঠিক উত্তর অ্যাড্রেনাল, তাহলে বাকি 3টা অপশনে এমন কেউ আছে যারা সমধর্মী, অ্যাড্রেনালটা আলাদা। তাহলে কি থাকতে পারে বাকি 3টা অপশনে? প্রথম কথা হচ্ছে অ্যাড্রেনাল এই গ্রন্থিটা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অ্যাড্রেনাল কি গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে বাকি 3টা গ্রন্থি এমন থাকতে পারে যারা সবাই হচ্ছে বহিঃক্ষরা। তাহলে এরা যদি সবাই বহিঃক্ষরা হয়, তাহলে এখন যদি প্রশ্ন হয় কোনটি ভিন্ন গ্রন্থি, তাহলে অ্যাড্রেনাল সেটাই সঠিক উত্তর। কিন্তু আমরা তো জানি না যে বাকি 3টা অপশনে কি ছিল, গেস করছি এরকম কিছু থাকতে পারে। অথবা বাকি 3টা গ্রন্থি মিশ্র গ্রন্থি থাকতে পারে। আমরা জানি অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় এরা মিশ্র গ্রন্থি। আরো অনেক মিশ্র গ্রন্থি আছে, যদিও বইয়ে এই 3টার কথাই আছে। তাহলে এই প্রশ্নের অপশনগুলো এরকমই থাকবে যে কোনটি ভিন্ন গ্রন্থি। হয়তোবা কোনো একদিন কোনো বহিঃক্ষরা গ্রন্থি হয়তোবা উত্তর থাকবে, সেখানে বাকি 3টা থাকবে অন্তঃক্ষরা গ্রন্থি। এই একই স্টাইলের প্রশ্ন কয়েকবার এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অণুজীব চ্যাপ্টারটা থেকে। সেখানে কমন যে প্রশ্নটা আসে, কোনটি ভিন্ন, এবং 4টা অপশন থাকে। এই 4টা অপশনের মধ্যে 3টা থাকে ভাইরাস ঘটিত রোগ, একটা থাকে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, অথবা 3টা থাকে ভাইরাস, একটা থাকে ব্যাকটেরিয়া। তাহলে এখানে ভিন্ন কোনটা? ব্যাকটেরিয়া। বোঝা গেল? তাহলে এভাবে কিন্তু প্রশ্ন আসে, সো সতর্ক থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। এছাড়াও অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আর যে তথ্যগুলো জানতে হবে সেটা হলো, আমরা যদি অ্যাড্রেনাল এই নামটার দিকে তাকাই এবং এই শব্দটাকে যদি আমরা ভাঙি, শুরুতে আছে দেখো অ্যাড, এবং এর পরে দেখো লেখা আছে রেনাল। এবং আমরা সবাই জানি যে রেনাল মানে হচ্ছে বৃক্ক, আর অ্যাড কথাটার অর্থ হচ্ছে যুক্ত। অর্থাৎ যে গ্রন্থি রেনাল অর্থাৎ বৃক্কের সাথে যুক্ত থাকে তাকেই কিন্তু বলা হয় অ্যাড্রেনাল। এখন আমরা জানি যে মানুষের 2টি বৃক্ক থাকে, একটা হচ্ছে ডান বৃক্ক আর একটা হচ্ছে বাম বৃক্ক। তো ডান বৃক্কটা বাম বৃক্কের চেয়ে একটু নিচে থাকে, কারণ এর উপরে যকৃত থাকে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো কথা হচ্ছে এই গ্রন্থিটা যে বৃক্কের সাথে যুক্ত থাকে, তো এরা বৃক্কের কোথায় যুক্ত থাকে? তো এরা বৃক্কের মাথায় এরকম টুপির মতো করে অবস্থান করে। সো এটাই হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। তো যেহেতু এই গ্রন্থিটা বৃক্কের উপরে অবস্থান করে, আমরা জানি সুপেরিয়র কথাটার অর্থ উপরে, সেই সুপেরিয়র থেকে নাম হয়েছে সুপ্রা, আর রেনালের উপরে, তাই এর অপর নাম সুপ্রা রেনাল। তাহলে যাহাই অ্যাড্রেনাল গ্রন্থি তাহাই কিন্তু সুপ্রা রেনাল গ্রন্থি। এবং যেহেতু মানুষের শরীরে বৃক্ক 2টা, তাহলে এই অ্যাড্রেনাল গ্রন্থির সংখ্যা কয়টা? 2টা। পাশাপাশি এটাও মনে রাখো, বৃক্কের যেহেতু কর্টেক্স এবং মেডুলা আছে, অ্যাড্রেনাল গ্রন্থিরও কর্টেক্স এবং কি আছে? মেডুলা আছে। আমরা চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে। সেটা হচ্ছে ফাইব্রিনোজেন তৈরি হয় কোথায়? তাহলে 2 নাম্বার যে প্রশ্নটা হচ্ছে ফাইব্রিনোজেন তৈরি হয় কোথায়? তো উত্তর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যকৃতে। আচ্ছা, তো এখন বলে রাখি এই ফাইব্রিনোজেনটা কি। তো মানুষের রক্ত জমাট বাঁধার টোটাল 13টা ফ্যাক্টর আছে। তাহলে মানুষের রক্ত জমাট বাঁধার
মোট ফ্যাক্টর হচ্ছে 13টি। এর মধ্যে প্রধান ফ্যাক্টর হচ্ছে 4টি, এবং সেই 4টি প্রধান ফ্যাক্টর আমরা মনে রাখি সিকোয়েন্সটা এভাবে: ফুল পরে টুপ করে। এর মধ্যে এই যে ফুল দেখছো, অর্থাৎ 1 নাম্বার যে ফ্যাক্টর সেটাই হলো ফাইব্রিনোজেন। তাহলে প্রশ্ন এভাবেও আসতে পারে, রক্ত জমাট বাঁধার 1 নাম্বার ফ্যাক্টর কোনটা, 2 নাম্বার কোনটা, 3 নাম্বার কোনটা, 4 নাম্বার কোনটা। তো রক্ত জমাট বাঁধার 1 নাম্বার ফ্যাক্টর ফাইব্রিনোজেন, 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে প্রোথ্রম্বিন, 3 নাম্বার ফ্যাক্টর হচ্ছে ইংরেজিতে লিখি থ্রম্বোপ্লাস্টিন, এবং 4 নাম্বার ফ্যাক্টর ক দিয়ে ক্যালসিয়াম আয়ন। তো যেহেতু এই 4টা প্রধান ফ্যাক্টর, এটা সিকোয়েন্সটা এবং এদের নাম মনে রাখতে হবে, অনেকবার পরীক্ষায় এটা এসেছিল। তো আমাদের প্রশ্নটা ছিল এই ফাইব্রিনোজেন তৈরি হয় কোথায়। মনে রাখবা, রক্ত জমাট বাঁধার যে 13টা ফ্যাক্টর আছে এদের সবাই যকৃতে তৈরি হয়, 3টা বাদে। সেই 3টা কেন বাদে আমি বোঝাচ্ছি। খেয়াল করে দেখো, এই 4টার মধ্যেই ক্যালসিয়াম আয়ন, এই ক্যালসিয়ামটা যত আমরা খাবো তত আমাদের রক্তে কিন্তু সেটা স্টোর থাকবে, যকৃত কিন্তু এই ক্যালসিয়াম তৈরি করছে না। পাশাপাশি দেখো, এর নামের মধ্যে থ্রম্ব আছে। তোমরা একটা রক্তকণিকার নাম শুনে থাকবে থ্রম্বোসাইট, যার বাংলা হচ্ছে অনুচক্রিকা। তাহলে এই থ্রম্ব থেকে ক্ষরিত হয় বিধায় এর নাম কিন্তু হয়েছে থ্রম্বোপ্লাস্টিন। বোঝা গেল? তাহলে এই ফ্যাক্টরটা কিন্তু অনুচক্রিকা থেকে ক্ষরিত হয়। তাহলে 3, 4 হচ্ছে ক্যালসিয়াম, আমরা খাবারের মাধ্যমে পাই, 3 হচ্ছে অনুচক্রিকা থেকে। আর তোমরা যদি 13টা ফ্যাক্টরের নাম পড়ো তাহলে দেখবে লেখা আছে 6 নাম্বারটা ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ পাওয়া যায় না, এখন আর নাই। ওকে, তাহলে এই 3টা ফ্যাক্টর ছাড়া 1 থেকে 13 পর্যন্ত বাকি যত ফ্যাক্টর আছে এরা সবাই কোথায় পাবো আমরা, মানে এরা সবাই কোথায় তৈরি হবে? যকৃতে তৈরি হবে। যদিও এটা সম্পর্কে ভালো করে স্টাডি নাই যে 13 নাম্বার ফ্যাক্টর আদৌ লিভার তৈরি করে কিনা, বাট তারপরেও মনে রাখো যে ধরে নেওয়া হয় লিভার 3, 4, 6 ছাড়া বাকি সকল ফ্যাক্টরি কিন্তু তৈরি করে, কিন্তু এই 3টা যে তৈরি করে না এটা শিওর। ওকে, চলে আসি আমরা আমাদের 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কোথায় গ্যাসের বিনিময় হয়। এটা একটু সহজ প্রশ্ন। 3 নাম্বার, গ্যাস বিনিময় হয় কোথায়? তো অপশন দেখি বুঝতে পারার কথা। সঠিক উত্তর হচ্ছে অ্যালভিওলাস। তোমরা জানো মানুষের শ্বসন তন্ত্রের সর্বশেষ যে অংশ সেটাই হচ্ছে কিন্তু অ্যালভিওলাস, এবং এই অ্যালভিওলাস, প্রতিটি অ্যালভিওলাসের চারদিকে থাকে কৌশিক জালিকা। মানুষের ফুসফুসে যত সংখ্যায় অ্যালভিওলাস আছে প্রতিটি অ্যালভিওলাসের চারদিকে থাকে কৌশিক জালিকা। এবং আমরা জানি কৌশিক জালিকা ধমনী থেকে তৈরি হয়, শিরায় শেষ হয়। তাহলে যেহেতু এই কৌশিক জালিকাটা অ্যালভিওলাসের কাছে অর্থাৎ ফুসফুসে অবস্থিত, তাহলে এই কৌশিক জালিকাটা তৈরি হবে যে ধমনী থেকে, তার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী, যাকে আমরা পালমোনারি ধমনীও বলি, পালমোনারি ধমনী। তাহলে বোঝাই যাচ্ছে এটা শেষ হবে যে শিরায়, তাকে আমরা বলবো ফুসফুসীয় বা পালমোনারি শিরা। ওকে, তো পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অ্যালভিওলাস থেকে গ্যাস অ্যালভিওলাসের প্রাচীরের সাথে যে কৌশিক জালিকা সেখানেই আসে, এবং এই কৌশিক জালিকা থেকে কিন্তু অ্যালভিওলাসে যায়। তোমরা নিশ্চয়ই জানো, এটা যদি মানুষের হৃৎপিণ্ড হয়ে থাকে, দেখা যাচ্ছে কিনা জানি না, এই ফুসফুসীয় ধমনী কিন্তু হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে তৈরি হয়, এবং এই ডান নিলয়ে থাকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যখন এই কৌশিক জালিকায় আসে, কৌশিক জালিকায় কিন্তু কার্বন ডাই অক্সাইডের প্রেসার বেশি থাকে, ফলে এই কার্বন ডাই অক্সাইডটা কৌশিক জালিকা থেকে অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে কিন্তু অ্যালভিওলাসে প্রবেশ করে। এখন কেন প্রাচীর ভেদ করলো? কারণ এই প্রাচীরটা অনেক পাতলা। তাহলে এই প্রাচীরটা কি দ্বারা তৈরি, কোন আবরণী কলা দ্বারা তৈরি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা জানি 3 ধরনের আবরণী কলা আছে, একটা হচ্ছে স্কোয়ামাস বা আইসাকার আবরণী কলা,
একটা কিউবয়েডাল আর একটা হচ্ছে কলামনার, এবং সবচেয়ে পাতলা কিন্তু স্কোয়ামাস স্কোয়ামাস বা আইশাকার আবরণী কলা, আইশাকার আবরণী কলা। তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যালভিওলাসের প্রাচীর আইশাকার বা স্কোয়ামাস আবরণী কলা দ্বারা আবৃত। এর প্রাচীরে কৌশিক জালিকা থাকে, এটা তৈরি হয় পালমোনারি ধমনী থেকে, শেষ হয় পালমোনারি শিরায়, এবং হৃৎপিণ্ড থেকে খারাপ রক্তটা মূলত এই কৌশিক জালিকা থেকে অ্যালভিওলাসে যায়। আর আমরা নাক দিয়ে যে বাতাস নেই সেখানে মেইনলি থাকে অক্সিজেন, সেই অক্সিজেনের প্রেশার অ্যালভিওলাসে বেশি থাকে, এবং সেটা কিন্তু এখান থেকে চলে আসে কোথায়, কৌশিক জালিকায়, এবং এখান থেকে পালমোনারি শিরা হয়ে পরে আবার হার্টের বাম অলিন্দে সেটা চলে যায়। ওকে, এছাড়াও অ্যালভিওলাস থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরীক্ষায় যদি আসে যে ফুসফুসের কার্যকরী একক কোনটা বা ফুসফুসের একক কোনটা, যদিও তোমাদের বইয়ে ফুসফুসের একক দিয়ে দুইটা কথা আছে, এক জায়গায় লোবিউল আছে, এক জায়গায় অ্যালভিওলাস আছে, তো তোমরা অবশ্যই অপশনে দুটো থাকলে অ্যালভিওলাস দিবা, আর যদি অ্যালভিওলাস অপশনে না থাকে তখন লোবিউল দিবা। তো অ্যালভিওলাস খেয়াল করো, এর নামের শেষে কিন্তু ভাইয়া আস, আর নামের শেষে আস থাকা মানে কিন্তু সিঙ্গুলার একক, আর যদি নামের শেষে আই থাকে এটা হচ্ছে কিন্তু বহু বচন। যেমন রেডিয়াস, এটা কিন্তু হচ্ছে এক বচন, কিন্তু রেডি এটা হচ্ছে বহু বচন, এটা বিসিএস এও এসেছিল। তো এই প্রশ্নগুলো কিন্তু ইংরেজিতেও আসে। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে অ্যালভিওলাসের প্লুরাল কিন্তু হচ্ছে অ্যালভিওলাই। তো পরীক্ষা আসে কোনটি ফুসফুসের একক, অপশন এতেই কিন্তু থাকে অ্যালভিওলাই। তো অ্যালভিও দেখি তোমরা কিন্তু দাগিয়ে ফেলো, কিন্তু শেষের দিকে কিন্তু অ্যালভিওলাস ছিল, এটা মাথায় রাখবা। এবং অ্যালভিওলাস থেকে আরও একটা এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অ্যালভিওলাসের সংখ্যা, এবং এ নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন যে ভাইয়া এক এক বইয়ে এক এক লেখা, আজমল স্যারের একটা লেখা, তো আলিম স্যারের একটা লেখা, তো আসলে সঠিক উত্তর কি? খেয়াল করো, অ্যালভিওলাস এইগুলো থাকে কোথায় বলো তো? ফুসফুসের মধ্যে থাকে। তো আজকে যে যে নবজাতক আর কি জন্মালো, তো তার ফুসফুসের যে সাইজ তোমার ফুসফুসের সাইজের সাথে তো কখনোই মিলবে না। তো ফুসফুসের সাইজ যত, তত বেশি না সে তার মধ্যে অ্যালভিওলাস বা থলেটা ধারণ করতে পারবে। তার মানে অ্যালভিওলাসের সংখ্যা প্রতি ফুসফুসে বলো, এটা কিন্তু ফিক্সড না। এবং এমনকি একই বয়সেরও দুটা মানুষের কিন্তু অ্যালভিওলাসের সংখ্যা একই হবে না। কারণ দেখো, আমি ধরো 5 ফিট 5 ইঞ্চি, এখন 6 ফিট 2 ইঞ্চির একই বয়সের একটা ছেলের সাথে, যেহেতু তার হাইট বেশি, তার ফুসফুসেরও কিন্তু আকার বেশি, ফলে তার কিন্তু বয়স একই হলেও তার ফুসফুসে কিন্তু অ্যালভিওলাস বেশি থাকবে। তো এজন্য তোমরা এত টেনশন করার দরকার নেই। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে, বিশেষ করে আজমল স্যারটা মেইন বই যদি ধরো, এখানে যেটা লেখা আছে তোমরা এটুকুই ফলো করবা। আজমল স্যারের বইয়ে যেটা লেখা আছে যে নবজাতক অর্থাৎ জন্মালো মাত্র, এদের দুই ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা হচ্ছে 20 মিলিয়ন। বাট যখন 8 বছর বয়স হয় তখন অ্যালভিওলাস হয়ে যায় 300 মিলিয়ন, আর পূর্ণবয়স্কদের দুই ফুসফুসে অ্যালভিওলাস হচ্ছে 700 মিলিয়ন। তোমরা এই তথ্যটুকুই কিন্তু মনে রাখো, ঠিক আছে? এবার আসি আমাদের 4 নাম্বার যে প্রশ্ন, সেটা হচ্ছে এইচসিএল খরিত হয় কোথা থেকে? তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্ন হচ্ছে এইচসিএল খরিত হয় কোথা থেকে? তো এইচসিএল খরিত হয় মূলত পাকস্থলীর প্রাচীরের প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ থেকে। তো পাশাপাশি যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে যে মানুষের পাকস্থলীর প্রাচীরে 4 ধরনের কোষ থাকে, 4 ধরনের কোষ থাকে, এবং এই 4 ধরনের কোষের নাম মনে রাখতে পারে এভাবে: ওমি, আর্জেন্টিনা যায়। এর মধ্যে অ দিয়ে যেটা, সেটা হচ্ছে অক্সেন্টিক কোষ, এবং এরই অপর নাম হচ্ছে প্যারাইটাল কোষ। মিতে হচ্ছে মিউকাস কোষ, আর্জেন্টিনাতে হচ্ছে আর্জেন্টাফাইন কোষ, এবং জায়তে হচ্ছে জাইমোজেনিক বা চিফ কোষ। এটাই হচ্ছে প্রধান কোষ।
তো এই 4 ধরনের কোষ থেকে কি কি খরিত হয় সেটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে অক্সেন্টিক বা প্যারাইটাল কোষ থেকে HCl তৈরি হয়, এটাই পরীক্ষায় এসেছিল এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মিউকাস কোষ থেকে, নামের মধ্যেই মিউকাস আছে, মিউকাস খরিত হয়। আর্জেন্টাফাইন কোষ থেকে যেটা তৈরি হয়, এটার নামটা মনে রাখো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়। এবং চিপ কোষ থেকে তৈরি হয় পেপসিনোজেন। তো তোমরা জানো পেপসিনোজেন এটা এক ধরনের জাইমোজেন বা নিষ্ক্রিয় এনজাইম। তাহলে জাইমোজেনিক কোষ থেকে যেটা তৈরি হবে তার নামের শেষেও কি আছে, জে। তো এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এটা কখনোই কি ভুল করা যাবে না। ওকে, এবার আসি আমাদের 5 নাম্বার যে প্রশ্ন সেটাতে। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে এরিথ্রোপোয়েটিন। আমি একটু ইংরেজিতে লিখি, প্রশ্ন বাংলায় এসেছিল। এরিথ্রোপোয়েটিন, তো এটা একটা হরমোন। এই হরমোন ক্ষরণ করে কে? ওকে, তো এই হরমোন ক্ষরণ করে বৃক্ক। জেনে রাখা ভালো, বৃক্ক থেকে 2 থেকে 3টা হরমোন খরিত হয়, এর মধ্যে একটা এরিথ্রোপোয়েটিন। এছাড়া আরেকটা আছে অ্যানজিওটেনসিন, তো সেটা লিখছি না, তোমরা এটাই মনে রাখো। এছাড়াও বৃক্ক থেকে একটা এনজাইম ক্ষরণ হয়, যেহেতু রেনাল মানে বৃক্ক, রেনাল থেকে রেনিন। তবে এই রেনিন বানানে কিন্তু একটা এন, এটা খেয়াল করবা, কারণ পাকস্থলীর প্রাচীর থেকেও আর একটা রেনিন খরিত হয়, যে রেনিনে কিন্তু 2টা এন আছে, দুটোই এনজাইম, এবং এই সম্পর্কে আমি আর একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। তো বৃক্ক থেকে ইম্পর্টেন্ট 2টা কথা, এক হচ্ছে সে এরিথ্রোপোয়েটিন হরমোন তৈরি করে এবং রেনিন এনজাইম ক্ষরণ করে। তো এই এরিথ্রোপোয়েটিন কথাটার অর্থ কি? এরিথ্রো, এই কথাটা এসেছে এরিথ্রোসাইট থেকে। এরিথ্রোসাইট থেকে, এরিথ্রোসাইট মানে আমরা সবাই জানি লোহিত রক্ত কণিকা। ওকে, আর এপাশে যে পোয়েটিন কথাটা আছে, এই পোয়েটিনের পোয়েসিস অর্থ হচ্ছে তৈরি করা, কোনো কিছু তৈরি করার প্রক্রিয়া হচ্ছে পোয়েসিস। তাহলে এরিথ্রোপোয়েসিস কথাটার অর্থ হচ্ছে লোহিত কণিকা তৈরির প্রক্রিয়া, আর এই প্রক্রিয়া ঘটায় যে, সেটাই হচ্ছে এরিথ্রোপোয়েটিন। তাহলে বৃক্ক থেকে খরিত এরিথ্রোপোয়েটিন হরমোন এটা কি করে? লোহিত কণিকা উৎপাদনে সাহায্য করে বা লোহিত কণিকা উৎপাদন করে। এবং আমরা সবাই জানি লোহিত কণিকা উৎপাদন হয় কিন্তু বোন ম্যারো থেকে। বোন ম্যারোর বাংলা হচ্ছে অস্থি মজ্জা। বোন ম্যারোর বাংলা কি? অস্থি মজ্জা। তাহলে খেয়াল করো, লোহিত কণিকা তো তৈরি করে অস্থির ভেতরে যে মজ্জা আছে, সেই অস্থি মজ্জা। তাহলে এরিথ্রোপোয়েটিন কিভাবে লোহিত কণিকা তৈরি করে? তো আসলে বৃক্ক থেকে এরিথ্রোপোয়েটিন তৈরি হয় এবং এটা দেন রক্তে চলে যায়, রক্তের মাধ্যমে সে বোন ম্যারোতে এসে বোন ম্যারোর কোষকে উদ্দীপ্ত করে যে ভাই এখন লোহিত কণিকা বানাতে হবে। তাহলে খেয়াল করো তো, এরিথ্রোপোয়েটিন বোন ম্যারোকে বাইরে থেকে এসে উদ্দীপনা দিচ্ছে। তাই বলা হয়, তোমরা যখন কোষ বিভাজন পড়বা, কোষ চক্রের ওখানে দেখবা এই এরিথ্রোপোয়েটিন কথাটা লেখা আছে। সেখানে বলা আছে যে একটা কোষ চক্র বা কোষ বিভাজনের জন্য 2 ধরনের উদ্দীপনা দরকার, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। তো এই অভ্যন্তরীণ যে উদ্দীপনা, সেই অভ্যন্তরীণ উদ্দীপনাটা দেয়, অভ্যন্তরীণ, আমি পুরোটাই লিখি, অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আর বাহ্যিক যে উদ্দীপনা, সেই উদ্দীপনাগুলো দেয় বিভিন্ন হরমোন, বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর এটসেট্রা। তাহলে একই সাথে এরিথ্রোপোয়েটিন 2 জায়গায় হয়ে গেল। এবং আরো এক জায়গায় এরিথ্রোপোয়েটিন আছে, তোমাদের আজমল স্যারের বইয়ে 8ম যে অধ্যায়, সেই অধ্যায়ের গ্রন্থিতে দেখবা যে গ্রোথ হরমোনের কাজে লেখা আছে এটি এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে। তো অনেক স্টুডেন্টই কিন্তু ভুল করে ফেলবে যে এরিথ্রোপোয়েসিস, তাহলে তো এরিথ্রোপোয়েটিন করবে, গ্রোথ হরমোন কেন? হ্যাঁ, যদি বলে যে এরিথ্রোপোয়েসিস করে কে, বানায় কে, লোহিত কণিকা তৈরি করে কে, হ্যাঁ তখন হবে এরিথ্রোপোয়েটিন। কিন্তু ওখানে কথাটা আছে এরকম যে এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে, এরকম যদি ভাষা থাকে তাহলে আমরা কি আনসার দিব? গ্রোথ হরমোন দিব। ঠিক আছে, তাহলে এরিথ্রোপোয়েটিন যত জায়গায় আছে আমাদের হয়ে গেল।
ওকে, এবার আসি আমাদের নেক্সট প্রশ্ন, অ্যান্টিবডি তৈরি করে কে? তাহলে 6 নাম্বার যে প্রশ্ন হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে কে? তো আমরা সবাই জানি যে আমাদের শরীরে যখন অ্যান্টিজেন প্রবেশ করে, অর্থাৎ যেটা বহিরাগত বস্তু, যেটা নর্মালি আমাদের শরীরে থাকে না, সেই অ্যান্টিজেনের বিপরীতে তৈরি হয় আমাদের শরীরে অ্যান্টিবডি, এবং এই অ্যান্টিবডিটা তৈরি হতে 5 থেকে 14 দিনের মতো সময় লাগে। এখন এই অ্যান্টিবডি তৈরি হওয়ার একটা ফ্লো চার্ট আছে ইমিউনিটি চ্যাপ্টারে, আমি সেটাতে যাচ্ছি না। তবে এই অ্যান্টিবডি তৈরিতে ভূমিকা রাখে যে কোষ, সেটা হচ্ছে লিম্ফোসাইট। কারণ আমরা জানি যে জীবাণু শরীরে প্রবেশ করলে শ্বেত রক্তকণিকাই ভূমিকা রাখে প্রতিরক্ষায়, কারণ প্রতিরক্ষার মেইন কোষ বা ভ্রাম্যমান প্রতিরক্ষা একক বলা হয় শ্বেত রক্তকণিকাকে। এই শ্বেত রক্তকণিকার আবার ভাগ আছে, এর মধ্যে একটা ভাগ হচ্ছে লিম্ফোসাইট, এবং এই লিম্ফোসাইটের দুই প্রকার মেইনলি, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। যদিও তোমাদের আলিম স্যারের বইয়ে আরো একটা লিম্ফোসাইটের কথা বলা আছে, এনকে কোষ, তোমরা ইমিউনিটি চ্যাপ্টারে পড়বা। এই যে ন্যাচারাল কিলার বা সহজাত মারণ কোষ, এটা এক ধরনের লিম্ফোসাইট। তাই আলিম স্যারের বইয়ে লেখা আছে লিম্ফোসাইট 3 প্রকার, কিন্তু আজমল স্যারের বইয়ে লেখা আছে লিম্ফোসাইট 2 প্রকার। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা উত্তর দিব? আমরা 2 প্রকারই উত্তর দিব। এটা একটা মডিফাইড লিম্ফোসাইট, এটার কথা যদি অপশনে 2, 3 দুটোই থাকে তাহলে আমরা 2 আনসার দিব। এখন এই বি আর টি, কেন বিটি নাম করা? এ লিম্ফোসাইট বি লিম্ফোসাইট তো হতে পারতো। আসলে এই দুটো লিম্ফোসাইটই তৈরি হয় বোন ম্যারো থেকে। বোন ম্যারো অর্থ অস্থি মজ্জা থেকে এরা দুজনেই তৈরি হয়। সংক্ষেপে লিখি বোন ম্যারো বা অস্থি মজ্জা। বাট এরা ম্যাচিউর হয়, অর্থাৎ পরিণত হয়, যেটা বি লিম্ফোসাইট সেটা পরিণত হয় বোন ম্যারোতেই, বাট যেটা টি লিম্ফোসাইট সেটা পরিণত হয় থাইমাসে, এবং এ কারণে এই থাইমাসের টি থেকে নাম হয়েছে টি। বাট এই বি থেকে কিন্তু বি নামটা আসেনি, যদিও অনেকেই মনে করে যে বি থেকেই মনে হয় বি নামটা। এই বি নামটা আসছে বার্সা অফ ফ্যাব্রিকাস, একটা পাখির বার্সা থেকে। তো বার্সা কি, এই জিনিসগুলোতে আর আমি যাচ্ছি না, এবং এটা লাগবেও না যে কোত্থেকে আসে, শুধু এতটুকুই মনে রাখো তোমরা। এবং এই কথা, এই তথ্য দুটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে কে। তো অ্যান্টিবডি তৈরি করে, এক্ষেত্রে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি। আসলে কি হয় জানো, যে এই বি লিম্ফোসাইট দেখছো, এই বি লিম্ফোসাইটটা কিন্তু পরবর্তীতে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2 ধরনের কোষ তৈরি করে। একটা হচ্ছে প্লাজমা কোষ এবং আর একটা কিন্তু স্মৃতি কোষ, খুব খেয়াল। এবং এই পরবর্তীতে এই প্লাজমা কোষ থেকেই কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে যে কথাটা গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষায় আসে অ্যান্টিবডি তৈরি করে কে, আর উত্তর একটা হবে, এবং অপশনে যদি প্লাজমা কোষ থাকে তাহলে কোনো কথা হবে না মামা, উত্তর কি? প্লাজমা কোষ। বাট যদি প্লাজমা কোষ অপশনে না থাকে তাহলে উত্তর হবে বি লিম্ফোসাইট। যদি বি লিম্ফোসাইট অপশনে না থাকে তাহলে উত্তর হবে শুধু লিম্ফোসাইট, বাট কখনোই কিন্তু টি লিম্ফোসাইট না, মনে থাকবে। তাহলে আমি আবারও বলি, এক্ষেত্রে এখানে যে আনসারটা দেওয়া আছে সেটা হচ্ছে বি লিম্ফোসাইট, তাহলে অপশনে হয়তো বা বি লিম্ফোসাইট ছিল। হ্যাঁ, তাহলে আমি আবারও বলছি, অ্যান্টিবডি তৈরি করে কে অ্যাকচুয়ালি হচ্ছে প্লাজমা কোষ। অপশনে প্লাজমা কোষ যদি না থাকে বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটও নাই, তাহলে উত্তর কি হবে? শুধু লিম্ফোসাইট, বাট কখনোই কি টি লিম্ফোসাইট দিবা না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও অ্যান্টিবডি থেকে 2টা কথা মনে রাখো, যে মানুষ প্রতিদিন 100 মিলিয়ন অ্যান্টিবডি তৈরি করে, তাহলে পার ডে 100 মিলিয়ন অ্যান্টিবডি তৈরি হয়, এবং এই অ্যান্টিবডির আকৃতি হচ্ছে ওয়াই। যখন আমরা অ্যান্টিবডির ডিটেলস স্ট্রাকচার পড়বো তখন আরো অনেক কিছু আমরা শিখবো। ওকে।